দেখো, আমরা আজকে আলোচনা করব তরঙ্গের উপরিপাতন নীতি এবং স্থির তরঙ্গ নিয়ে। প্রথমে আসি আমরা তরঙ্গের উপরিপাতন নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভ। তার উপরিপাতন নীতি কি বলে? মনে করো যে আমি মাধ্যমের একটা কণা, আমার ডান পাশ থেকে একটা তরঙ্গ আসতেছে, বাম পাশ থেকে আরেকটা তরঙ্গ আসতেছে। সবাই ছবিটার দিকে দেখো আর একটু রিলেট করার চেষ্টা করো। আমি মাধ্যমের একটা কণা, আমার ডান পাশ থেকে একটা তরঙ্গ আসতেছে, বাম পাশ থেকে একটা তরঙ্গ আসতেছে। এখন আমার যে ডান পাশ থেকে যে তরঙ্গটা আসতেছে সেটা তো আমাকে স্মরণ ঘটাইতে চাবে, আবার বাম পাশ থেকে যে তরঙ্গটা আসতেছে সেটাও তো আমাকে স্মরণ ঘটাইতে যাবে। এখন আমার স্মরণ কি হবে? এখন আমার স্মরণ কি হবে সেটা কে বলে? তরঙ্গের উপরিপাতন নীতি। আমার স্মরণ কি হবে? আমি ডান পাশ থেকে যে তরঙ্গ আসতেছে তার কথা শুনবো, নাকি বাম পাশ থেকে যে তরঙ্গ আসতেছে তার কথা শুনবো? আমি আসলে দুইজনের কথাই শুনবো। মনে করো যে ডান পাশ থেকে যে তরঙ্গ আসতেছে সে আমাকে বলতেছে, একটা নির্দিষ্ট সময় আমাকে বলতেছে তুই 3 সেন্টিমিটার উপরে যা। আর বাম পাশ থেকে যে তরঙ্গটা আসতেছে সে আমাকে বলতেছে তুই 2 সেন্টিমিটার উপরে যা। আমি করব কি, এই দুইটাকে যোগ করে দিব, যোগ করে আমি 5 সেন্টিমিটার উপরে যাব। আবার ধরো ডান পাশের তরঙ্গ আমাকে বলতেছে 3 সেন্টিমিটার উপরে যা, আর বাম পাশের তরঙ্গ আমাকে বলতেছে তুই 2 সেন্টিমিটার নিচে যা। তখন আমি করবো কি, এই দুইটাকে যোগ করে দিব। তাহলে 3 সেন্টিমিটার উপরে আর 2 সেন্টিমিটার নিচে, তাহলে এদের যোগফল হবে কি আমার 1 সেন্টিমিটার উপরে। তখন আমি যাব কি 1 সেন্টিমিটার উপরে যাব। তাহলে তরঙ্গের উপরিপাতন নীতি কি বলতেছে? যে মাধ্যমের কোন কণার উপরে যদি একই সাথে দুইটা তরঙ্গ আপতিত হয়, তাহলে ওই কণার লব্ধি সরণ কি হবে? ওই কণার লব্ধি সরণ হবে যে প্রত্যেকটা তরঙ্গ আলাদা আলাদা ভাবে এর যে সরণ তৈরি করত তার ভেক্টর যোগফলের সমান। এখন ভেক্টর যোগফলের ক্ষেত্রে কিন্তু হয় যোগ হবে অথবা বিয়োগ হবে। যদি সমদিকে হয় তাহলে প্লাস হবে, আর যদি বিপরীত দিকে হয় তাহলে মাইনাস হবে। ঠিক আছে? তরঙ্গের উপরিপাতন নীতি সবাই বুঝতে পারছো? ভাই, তরঙ্গের বেগের যদি ভেরিয়েশন থাকে তখন কি হবে? এখানে বেগের ভেরিয়েশনের কথা নাই এখন। যেই ভেরিয়েশনই থাকুক, আমরা এখন আলোচনা করতেছি সরণ নিয়ে। ঠিক আছে? সরণটা কেমন হবে? ঠিক আছে? এই তরঙ্গ যাচ্ছে আমাকে y1 সরণ ঘটাইতে, আর এই তরঙ্গ যাচ্ছে আমাকে y2 সরণ ঘটাইতে। এখন আমি করব কি, এই দুইটাকে যোগ করে দিব, যোগ করে যা হবে সেই সরণ হবে আমার। সহজ কথা। কিন্তু বেগ যদি কারো বেশি হয়, বেগ কম বেশির একটা তরঙ্গের। শোনো শোনো, বেগ কম, হ্যাঁ বেগ কম বেশি হইতে পারে। বেগ কম বেশির কারণে তো সরণের ভেরিয়েশন হইতে পারে। তখন যেই তরঙ্গের বেগ ও, বেশি, বুঝছি বুঝছি বুঝছি। সরণের ভেরিয়েশন হবে বুঝছি না ভাই। তখন। আমার তো জাস্ট চিন্তা সরণ নিয়ে, তরঙ্গ বেগ নিয়ে তো আমার কোনো নাই, চিন্তা নাই। ঠিক আছে? সরণের ভেরিয়েশন হইলে অবশ্যই বেগেরও ভেরিয়েশন হবে। বুঝতে পারছো সবাই? তরঙ্গের উপরিপাতন নীতিটা সহজ কথা, কিন্তু এই নীতিটা অনেক জায়গায় কাজে লাগাইতে হবে আমাদেরকে। যখন আমরা আলো পড়বো সেখানে কিন্তু আবার আসবে এই তরঙ্গের উপরিপাতন নীতি। তাহলে উপরিপাতন নীতি বলে যে একটা কণার উপরে যদি দুইটা তরঙ্গ একই সময় আপতিত হয়, ওই সময়ে কণাটার সরণ কি হবে? ওই সময়ে কণাটার সরণ হবে যে তরঙ্গ দুইটা আলাদা আলাদা ভাবে যে সরণ করত কণাটার, সেই সরণের ভেক্টর যোগফল। যদি একই দিকে করত তাহলে যোগ হবে, আর যদি বিপরীত দিকে করে তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। ভেক্টর যোগফল তো তোমরা অলরেডি জানোই। ঠিক আছে? তাহলে তার পরের টপিকসে আমরা যাই, স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা দেখো, প্রথমে আমরা দেখি যে আমাদের একটা স্থির তরঙ্গ তৈরি করতে হইলে কি কি লাগবে। ঠিক আছে? একটা স্থির তরঙ্গ তৈরি করার জন্য আমাদের দুইটা তরঙ্গ লাগবে। যেই দুইটা তরঙ্গের বিস্তার সমান হইতে হবে, কম্পাঙ্ক সমান হইতে হবে, এবং তরঙ্গ দুইটা পরস্পর বিপরীতমুখী হইতে হবে। ঠিক আছে? মনে করো যে একটা তরঙ্গ আছে আর একটা তরঙ্গ আছে, এই দুইটা তরঙ্গেরই বিস্তার সমান, কম্পাঙ্কও সমান, আর আর তরঙ্গ দুইটা বিপরীত দিক থেকে আসতে হবে। এই তরঙ্গটা যদি এই দিক থেকে আসে, এই তরঙ্গটা এই দিক থেকে আসতে হবে। তাহলে আসে এবং পরস্পরের উপর সুপার ইম্পোজ বা আপতিত হইতে হবে। মনে করো যে দুইজনের মধ্যে একটা বাধা আছে। ঠিক আছে? একটা এই এই মাধ্যম থেকে আসতেছে, এই মাধ্যম থেকে আসতেছে, মাধ্যমে এখানে শেষ হয়ে গেছে, দুইটার মিলন হইলো না। তাইলে কি আর স্থির তরঙ্গ তৈরি হবে না, একটা আরেকটার উপরে আপতিত হইতে হবে। বুঝতে পারছো জিনিসটা সবাই? তাহলে আমাদের স্থির তরঙ্গ তৈরি করার জন্য কি লাগবে? সমান বিস্তার সমান কম্পাঙ্কের দুইটা তরঙ্গ লাগবে,
দুইটা কম তরঙ্গ লাগবে যারা পরস্পর বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর আপতিত হবে। এখন দেখো আসলে ইসাক স্যারের বইতে, ঠিক আছে, যে আর কি তরঙ্গের স্থির তরঙ্গের যে আর কি প্রতিপাদন করছে আর কি সমীকরণটা, সেটা করছে যে ইনসিডেন্ট ওয়েভ আর হচ্ছে ফিক্সড ইন রিফ্লেকশন ওয়েভ। এখন তোমাদের বইতে তরঙ্গের প্রতিফলন যেটা আর কি রিফ্লেকশন অফ ওয়েভ, তরঙ্গের প্রতিফলন, ট্রান্সমিশন অফ ওয়েভ এই সম্পর্কে নাই, ঠিক আছে। এই জন্য এগুলো আমরা বিস্তারিত জানবো না, কিন্তু যেহেতু স্যারের বইতে রিফ্লেক্টেড ওয়েভ নিয়ে একটু কথা আছে এবং সেই রিফ্লেক্টেড ওয়েভ এবং ইনসিডেন্ট ওয়েভের যে কম্বিনেশনে একটা স্থির তরঙ্গ তৈরি হইতেছে সেটা সে আর কি প্রতিপাদন করছে, এই জন্য আমরা একটু ইনসিডেন্ট ওয়েভ কি রিফ্লেক্টেড ওয়েভ কি সেই সম্পর্কে একটু জানবো, ঠিক আছে। তো আর কি স্যারের বইতে যেটা আছে সেটাকে বলে ফিক্সড ইন রিফ্লেকশন। দেখো আমরা এই উদাহরণটা অনেকবার ইউজ করছি, এখানেও সেম উদাহরণ। মনে করো যে একটা দেয়াল আছে, শক্ত দেয়াল, সেই দেয়ালের সাথে একটা দড়ি বাঁধা আছে, দড়ির আরেকটা প্রান্ত আমার হাতে ধরা আছে। এখন আমি করলাম কি একটা তরঙ্গ তৈরি করলাম, ঠিক আছে। এখন এই তরঙ্গটা তো দেয়ালে গিয়ে বাধা পাবে। তরঙ্গ যত সামনের দিকে যায় সে কি করে, তার সামনে যত কণা পায় তাদেরকে কি করে স্পন্দিত করতে থাকে, অর্থাৎ তরঙ্গ সামনের দিকে আগাইতে থাকে। কিন্তু সে যখন দেয়ালে যাবে, দেয়াল তো হলো দেয়ালকে তো সে আর স্পন্দিত করতে পারবে না, দেয়াল তো হচ্ছে ফিক্সড। তখন দেয়াল করবে কি, তরঙ্গটাকে বিপরীত দিকে ফিরাই দিবে। এই যে দেয়ালটা যে তরঙ্গটাকে বিপরীত দিকে ফিরাই দিতেছে, যে বিপরীত দিক থেকে আরেকটা তরঙ্গ চলে আসতেছে, আমি যে তরঙ্গটা দিলাম সেটাকে বলতেছে ইনসিডেন্ট ওয়েভ বা আপতিত তরঙ্গ, আর দেয়াল যে তরঙ্গটা ফিরাই দিল সেটাকে বলতেছে আমরা রিফ্লেক্টেড ওয়েভ বা প্রতিফলিত তরঙ্গ। তাহলে ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, এই দুইটা জিনিস বুঝতে পারছো সবাই? রিফ্লেক্টেড ওয়েভ অনেক রকম ভাবে হইতে পারে, রিফ্লেক্টেড ওয়েভ অনেক রকম ভাবে হইতে পারে। এখানে আমরা যে রিফ্লেক্টেড ওয়েভটা সম্পর্কে আলোচনা করতেছি সেটাকে বলে ফিক্সড ইন রিফ্লেক্টেড ওয়েভ, ঠিক আছে। এই যে দেখো দেয়ালটা এটাকে ফিক্সড না, এই জন্য এটাকে বলতেছি আমরা ফিক্সড ইন। কিন্তু ধরো দেয়ালের জায়গায় যদি আমি একটা রিং দিতাম, ঠিক আছে, রিংটা যদি একটা লোহার দন্ডের সাথে আর কি লাগাই রাখতাম, তাহলে কিন্তু যখন তরঙ্গটা যাইতো তখন ওই রিংটা উপরের দিকে উঠতো, আবার রিংটা নিচের দিকে নামতো, তখন আরেকটা তরঙ্গ ফিরে আসতো। এটাকে বলে ফ্রি ইন রিফ্লেকশন, ঠিক আছে। ফ্রি ইন রিফ্লেকশন তোমাদের এখন আপাতত জানার দরকার নেই, তোমরা শুধু ফিক্সড ইনটা একটু বোঝার চেষ্টা করো। ফিক্সড ইন রিফ্লেকশনটা কি, আমি একটা তরঙ্গ আপতিত করলাম, শক্ত একটা দেওয়া আছে বা ফিক্সড কোন একটা কিছু আছে, সেখানে তরঙ্গটা বাধা পায় আবার আগের দিকে ফিরে আসলো, এটাই হচ্ছে ফিক্সড ইন রিফ্লেকশন। এখন ফিক্সড ইন রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয়, ধরো এই যে এই ছবিটা বা এই ছবিটা দেখো সবাই, তার মানে আমি এখান থেকে একটা তরঙ্গ পাঠাইছি, ঠিক আছে, সেটা যাচ্ছে এখানে একটা পালস দেখানো হয়েছে আর কি। দেখো আমার হাতটা সবাই খেয়াল করো, আমি যদি একবার উপরে উঠাই, একবার নিচে নামাই, একবার নামাই, তাহলে কি হইতো, ফুল তরঙ্গ হইতো। আমি আসলে করছি কি, একবার উপরে উঠাইছি, একবার নিচে নামাইছি, এইটুকু আর কি, সাম্য অবস্থান থেকে উপরে উঠেছে আবার সাম্য অবস্থানে নিয়ে আসছি। তাহলে যে তরঙ্গটা তৈরি হবে এটাকে বলে পালস আর কি। এইটার সমীকরণ আর সাধারণ তরঙ্গের সমীকরণ সেমি। তাহলে এখানে একটা পালসের ছবি দেখানো হয়েছে, এই পালসটা সামনের দিকে আগায় যাচ্ছে এবং আগায় যাচ্ছে, এক সময় সে কি করলো, দেয়ালের সাথে বাধা পাইলো। দেয়ালের সাথে বাধা পাওয়ার পরে সে কি চাবে, সে দেয়ালের যে কণাগুলো আছে তাকেও সে স্পন্দিত করতে যাবে, কিন্তু দেয়াল তো ফিক্সড শক্ত, সে করবে কি, না আমি স্পন্দিত হব না, তবে আমি উল্টা দিক থেকে ফিরাই দিলাম। তখন সে করে কি, এই তরঙ্গটাকে উল্টাই দেয়, অর্থাৎ এই তরঙ্গটা যে আর কি দশা ছিল তার 180 ডিগ্রি উল্টাই দেয় আর কি, বিপরীত দশায় আর কি পাই, তার এই তরঙ্গটাকে তার বিপরীত দশায় পাল্টায় তারপর বিপরীত দিকে পাঠায় দেয়। তাহলে দেখো এই দিকে যে তরঙ্গটা যাচ্ছিল, এই তরঙ্গটার বিস্তার ছিল কি এফ, ধরলাম আমরা এ বিস্তার, আর এই তরঙ্গটা ছিল কি ভি বেগে যাচ্ছিল ধরো, আর এই তরঙ্গটার কম্পাঙ্ক ছিল হচ্ছে ওমেগা। এখন কম্পাঙ্কের উপরে তো নির্ভর করা আছে, সরি কম্পাঙ্ক এফ, তাহলে কোনই কম্পাঙ্ক হবে ওমেগা। তাহলে এই তরঙ্গের সমীকরণ অর্থাৎ ইনসিডেন্ট ওয়েভের সমীকরণ আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা তো সবাই জানো, আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি আর কি, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখন দেখো এই যে রিফ্লেক্টেড ওয়েভ, এটার সমীকরণটা কি হবে, এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস পাই। কারণ প্লাস পাই কেন, কারণ এই দেয়ালটা তার উপর যে তরঙ্গটা আপতিত হয়েছে তাকে 180 ডিগ্রি উল্টাই দিছে, এই কারণে প্লাস পাই।
দেখো সাইন পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস থিটা ইকুয়ালস টু কি মাইনাস সাইন থিটা। সাইন পাই প্লাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? তৃতীয় কোয়াড্রেন্ট। তৃতীয় কোয়াড্রেন্টে সাইন কি ঋণাত্মক, ঠিক আছে না? সাইন পাই প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা না? তাহলে ওয়াই রিফ্লেক্টেড এটার সমীকরণ কি হবে? এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস পাই, সেখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। দেখো তোমাদেরকে বলছিলাম না যে ওমেগা টি মাইনাস কে এক্স আর ওমেগা টি প্লাস কে এক্স। ওমেগা টি মাইনাস কে এক্স কখন? যখন পজিটিভ দিকে যাবে তরঙ্গটা। এক্স এর পজিটিভ দিকে যদি তরঙ্গ যায় তখন সেটাকে কি হয়? দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, টি এর সহগ আর এক্স এর সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। আর টি এর সহগ আর এক্স এর সহগ যদি একই চিহ্ন বিশিষ্ট হয় সে তখন কি হয়? প্লাস হয়। যেহেতু এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি সেহেতু এই দিকের ক্ষেত্রে ওমেগা টি মাইনাস কে এক্স আসছে। যখন তরঙ্গটা বিপরীত দিক থেকে ফিরে আসতেছে তখন ওমেগা টি প্লাস কে এক্স হবে। এখানে মাইনাস আসলো কোত্থেকে? মাইনাস আসলো যে কারণ এই ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই বা 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের সমীকরণটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা দেখো আমাদের স্থির তরঙ্গের কি ছিল, শর্ত কি ছিল? দুইটা তরঙ্গ থাকতে হবে, তারপরে দুইটা বিপরীত দিক থেকে আসতে হবে, দুইটা বিস্তার সমান হইতে হবে, কম্পাঙ্ক সমান হইতে হবে। এইখানে দেখো তো এই তরঙ্গটা ইনসিডেন্ট যে ওয়েভ আর যে রিফ্লেক্টেড ওয়েভ তাদের বিস্তারের মান সমান। এই ক্ষেত্রেও এ, এই ক্ষেত্রেও এ। মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে তারা বিপরীত দশায় আছে। এইটা দেখো, এইটা হচ্ছে এই যে এই দিক বরাবর এ বিস্তার নিয়ে চলতেছিল, আর এটা কি মাইনাস এ মানে নিচের দিক বরাবর বিস্তার নিয়ে চলতেছে, কিন্তু বিস্তার কিন্তু এই আর কি, তার মানে বিস্তার সমান আছে। আর এই ক্ষেত্রে ওমেগা, এই ক্ষেত্রেও কি ওমেগা, তার মানে এদের কম্পাঙ্কও সমান আছে। আর দুইটা পরস্পর বিপরীত দিক থেকে আসতেছে আর একই মাধ্যমের উপরে আছে। তাহলে বলা যায় যে এই দুইটা মিলে এই দড়ির উপরে একটা কি তৈরি করবে? স্থির তরঙ্গ তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে তাহলে আমি একটা ইনসিডেন্ট ওয়েভ তৈরি করলাম আর একটা রিফ্লেক্টেড ওয়েভ আসলো, এই দুইটা তরঙ্গ মিলে তখন কি তৈরি করবে? একটা স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ তৈরি করবে, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস দেখব যে দেখো আমরা বিভিন্ন সময় নিব, ওই সময় ইনসিডেন্ট ওয়েভের কারণে কণার কি সরণ হবে সেটা বের করব, আর রিফ্লেক্টেড ওয়েভের কারণে কণার কি সরণ হবে সেটা বের করব। তারপরে আমরা ওয়াই নেট বা লব্ধি সরণ কি হবে সেটা বের করব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বুঝতে পারবা, খুবই সহজ। দেখো আমরা সময় প্রথমে নিলাম টি ইকুয়ালস টু যখন শূন্য সময়, টি ইকুয়ালস টু যখন শূন্য সময়, টি ইকুয়ালস টু শূন্য সময় অর্থাৎ ধরো তরঙ্গ চলতেছে, হঠাৎ করে একজন আসলো, সে আইসা একটা ছবি তুললো, সে যখন আসে আইসার সাথে সাথে ছবিটা তুললো তখন কি সময় কত? টি ইকুয়ালস টু শূন্য। এখন দেখো তোমাদেরকে যে বারবার বলতেছি আমরা যখন ওয়াই ভার্সেস এক্স গ্রাফটা আঁকি অর্থাৎ টিটা নির্দিষ্ট করে নেই তখন ওই যে যে চিত্রটা আসে সেক্ষেত্রে টিটা কি থাকে? সময়টা কি থাকে? ধ্রুবক থাকে। তার মানে ওইটাকে ধরা যায় যে একটা তরঙ্গ চলতেছে, আমি তার ওই মুহূর্তের ছবিটা তুললাম, স্ন্যাপশট আর কি, ছবি। আর যখন আমরা ওয়াই ভার্সেস টি এর গ্রাফটা আঁকবো তখন কিন্তু চলমান একটা জিনিসের একটা গ্রাফ আঁকতেছি আর কি, চলতেছে, ওটাকে ভিডিও ধরা যায় যে একটা জিনিস সময়ের সাথে চলতেছে, আমি তার গ্রাফ আঁকতেছি। এখন আমরা গ্রাফ আঁকবো কিসের? ওয়াই ভার্সেস এক্স, অর্থাৎ কণার সরণ বনাম কণার অবস্থান। দেখো প্রথমে দেখো টি ইকুয়ালস টু যখন শূন্য তখন ওয়াই ইনসিডেন্ট কত হবে? এখানে টি এর মান শূন্য বসাও, এ সাইন 0 মাইনাস কে এক্স অর্থাৎ সাইন মাইনাস কে এক্স। আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তাহলে ওয়াই ইনসিডেন্ট টি ইকুয়ালস টু শূন্য সময় কত আসলো আমাদের? মাইনাস এ সাইন কে এক্স। টি ইকুয়ালস টু শূন্য সময় ওয়াই আই ইকুয়ালস টু মাইনাস এ সাইন কে এক্স। এখন টি ইকুয়ালস টু শূন্য সময় ওয়াই আর আমরা বের করি বা ওয়াই রিফ্লেক্টেড, সেটা টি এর মানে এখানে শূন্য বসাইলে আমাদের আসতেছে সাইন কে এক্স, তাহলে আগে তো মাইনাস আছেই, তাহলে ওয়াই আর ইকুয়ালস টু মাইনাস এ সাইন কে এক্স। তাহলে ওয়াই নেট কি হবে? এই দুইটার যোগ, তাহলে মাইনাস এ সাইন কে এক্স প্লাস মাইনাস এ সাইন কে এক্স, এই দুইটা যোগ করলে কি হবে? মাইনাস 2a সাইন কে এক্স। তাহলে টি ইকুয়ালস টু শূন্য সময় আমাদের লব্ধি সরণ বা ওয়াই নেট আসলো মাইনাস 2a সাইন কে এক্স, ঠিক আছে? সবাই বুঝতে পারছো এটা? এইটা বুঝতে পারলে পরের গুলো বোঝা সহজ।
কারো জি কোনো ভাইয়া প্রশ্ন, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা দেখুন তাহলে আমরা t ইকুয়ালস টু t/4, এই t মানে কি পর্যায়কাল, t/4 সময়ে যে সরণ সেটা আমরা বের করব। t/4 সময়ে y ইনসিডেন্ট কত, দেখো t এর জায়গায় আমরা এখন দেখো ওমেগার বদলে আমরা লিখতে পারি কি 2π/t, আমরা ওমেগার বদলে 2π/t লিখছি। এখন সময়ের জায়গায় অর্থাৎ স্মল t এর জায়গায় আমরা বসাবো t/4। দেখো এখানে t/4 যদি আমি বসাই তাহলে আমাদের t কাটা যাচ্ছে, তাহলে 2 2 দুগুণে 4, তাহলে π/2 আসতেছে। তাহলে sin π/2 মাইনাস kx, দেখো π/2 মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ, আর যেহেতু 90 ডিগ্রি আছে সেহেতু সাইনটা কি হয়ে যাবে cos হয়ে যাবে। তাহলে আমাদের কি আসলো a cos kx। এটা বুঝতে পারছো, এটা কিন্তু আসলে ত্রিকোণমিতির জ্ঞান, সবাই জি ভাইয়া বুঝতে পারছি। এটা তো জানো, ত্রিকোণমিতিতে এটা পড়ার কথা অলরেডি ফার্স্ট পেপারে। জি ভাইয়া। আচ্ছা তাহলে a cos kx, আমি তাহলে একটু দ্রুত যাচ্ছি, তোমরা যদি ত্রিকোণমিতির জ্ঞান থাকে তাহলে আমি একটু দ্রুত বলি, ঠিক আছে? এখন দেখো এইখানে যদি আমি t এর জায়গায় t/4 বসাই তাহলে এখানে কিন্তু আসবে কি, এখানে এই যে t কাটা যাবে π/2, তাহলে sin π/2 প্লাস kx, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, আর যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা থেকে প্লাস cos হয়ে যাবে sin cos, তাহলে কি আসলো, আর এখানে দেখো আগের থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস a cos kx। তাহলে এই দুইটা যোগ করলে a cos kx আর মাইনাস a cos kx, এই দুইটা যোগ করলে কত আসে, শূন্য আসে। তাহলে t ইকুয়ালস টু t/4 সমান y নেট কত, শূন্য। আবার দেখো t ইকুয়ালস টু t/2 সময়ে y i কত আসে আমাদের, এখন আর আমি বলতেছি না, ঠিক আছে, জাস্ট কত আসে সেটা বলতেছি, তোমরা এখানে হিসাব করে দেখবে এটাই আসবে। t ইকুয়ালস টু t/2 সময়ে যদি আমরা আর কি সময় যদি t/2 বসাই তখন আমাদের y ইনসিডেন্ট আসে a sin kx, আর যদি আর y আর আসে a sin kx, আর এই দুটো যোগ করলে আসে 2a sin kx। তার মানে t/2 সময়ে আমাদের y নেট আসলো 2a sin kx। তারপরে আমরা যদি বসাই 3t/4, অর্থাৎ দেখো আমরা কিন্তু t/4 গ্যাপ পর পর আর কি যে আর কি গ্রাফটা হবে সেটা আর কি দেখার চেষ্টা করতেছি, অর্থাৎ y নেটটা কত হবে সেটা দেখার চেষ্টা করতেছি। 3t/4 বসাইলে তখন y i আসে মাইনাস a cos kx, আর y r আসে a cos kx, আর এই দুটো যোগ করলে আসে শূন্য। তাহলে 3t/4 সময়ে y নেট হচ্ছে শূন্য, আর সময় যদি t বসাই তখন আমাদের y i আসে মাইনাস a sin kx, আর y r আসে মাইনাস a sin kx, এই দুইটার যোগফল কত, মাইনাস 2a sin kx। এখন দেখো তাহলে তোমরা শুধুমাত্র y নেটটার দিকে খেয়াল করো, সময় যখন শূন্য তখন লব্ধি সরণ কত, মাইনাস 2a sin kx। সময় যখন t/4 তখন লব্ধি সরণ কত, শূন্য। সময় যখন t/2 তখন লব্ধি সরণ কত, 2a sin kx। যখন সময় 3t/4 তখন লব্ধি সরণ শূন্য, আবার আবার যখন সময় t তখন লব্ধি সরণ মাইনাস 2a sin kx। আমরা এইগুলার গ্রাফ দেখবে এখন, ঠিক আছে? তার মানে এইগুলার গ্রাফ, এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে t ইকুয়ালস টু শূন্য সময়ে আমি এই তরঙ্গ আর কি, দুইটা তরঙ্গ তো চলতেছে একসাথে, দুইটা তরঙ্গ আছে, y ইনসিডেন্টও আছে y রিফ্লেক্টেডও আছে। t ইকুয়ালস টু শূন্য সময় আমি করলাম কি, একটা ছবি তুললাম, আমি যখন গেলাম সাথে সাথে একটা ছবি তুললাম, তখন আমার গ্রাফের চিত্রটা আসবে কি এইরকম, ঠিক আছে? তখন y ভার্সেস x এর গ্রাফের চিত্রটা আসবে এইরকম। আবার করলাম কি, আমি t/4 সময় ছবি তুললাম, তখন আমার y ভার্সেস x এর গ্রাফের চিত্রটা আসবে কি এইরকম। তারপর আমি করলাম কি t/2 সময় ছবি তুললাম, তখন আমাদের গ্রাফের চিত্রটা আসবে এরকম 2a sin kx। যখন আমি 3t/4 সময় ছবি তুলবো তখন আসবে এইরকম, যখন আমি আবার t সময় ছবি তুলবো তখন গ্রাফের চিত্রটা আসবে এইরকম। তাহলে এই গ্রাফগুলো আমাদের আঁকায় দেখতে হবে যে কেমন ছবিগুলো আসে, ঠিক আছে না? তাহলে এই স্লাইডটা সবাই বুঝতে পারছো? তাহলে আমরা শূন্য সময়ের ছবি তুললাম, t/4 সময়ের ছবি তুললাম, t/2 সময়ের ছবি তুললাম, 3t/4 সময়ের ছবি তুললাম, t সময়ের ছবি তুললাম। এই ছবিগুলো এখন কেমন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এই স্লাইডে বুঝতে? না ভাইয়া। আচ্ছা তাহলে আচ্ছা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে তোমাদেরকে একটু গ্রাফ আঁকানো শেখাই প্রথমে। আচ্ছা দেখো তো
y ইকুয়ালস টু sin x, এটার গ্রাফ কেমন হবে? চিত্র আমি ইতে আঁকতেছি তো, মাউস দিয়ে আঁকতেছি তো ভালো হবে না, একটু শুধু বুঝো। তাহলে এই বরাবর আমি x যদি প্লট করি আর এই বরাবর যদি y থাকে, তাহলে y ইকুয়ালস টু sin x, এটা গ্রাফ কেমন হবে? যেহেতু সাইন কোথা থেকে শুরু হয়? সাইন শুরু হয় মূল বিন্দু থেকে, অর্থাৎ এইখান থেকে শুরু হবে। আর সাইনের আগে কি আছে? প্লাস আছে, তার মানে উপরের দিকে যাবে। তাহলে প্রথমে উপরের দিকে যাবে, তারপর নিচে আসবে, তারপর আবার উপরের দিকে যাবে, আবার নিচে আসবে, এইভাবে। তাহলে এটা হচ্ছে যে কিসের গ্রাফ? এটা হচ্ছে যে y equals to sin x এর গ্রাফ। আর এই যে যে এইটা, এটাকে কি বলে? সাইনের বিস্তার। তাহলে এখানে বিস্তার কত হবে? সাইনের আগে যে ধ্রুবকটা থাকে সেটা থেকে বিস্তার। তাহলে সাইনের আগে ধ্রুবক এখন কত আছে? 1 আছে। 1 ইনটু sin x না, সাইনের আগে ধ্রুবক তাহলে কত? 1। তাহলে এইটুক কত হবে? 1। তোমরা এরকম গ্রাফ অলরেডি আঁকা শিখছো ত্রিকোণমিতিতে, ঠিক আছে? এখন দেখো তাহলে y ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, তার গ্রাফটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। y ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স এর গ্রাফ হবে, যেহেতু সাইন সেহেতু আবার মূল বিন্দু থেকে শুরু হবে। এগুলো তোমরা ম্যাথে পড়ার কথা, আমি জাস্ট একটু ওভারভিউ করতেছি। এই ফাংশনের গ্রাফ যেহেতু মাইনাস আছে, সাইনের আগে মাইনাস আছে, সেহেতু প্রথমে শুরু হবে কোন দিক থেকে? প্রথমে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, তারপরে উপরের দিকে যাবে, তারপরে নিচের দিকে যাবে, এইভাবে চলতে থাকবে। আর এই যে যে অ্যামপ্লিটিউডটা, এটা কত হবে? এই যে এই ধ্রুবকের সমান। সাইনের আগে এখন ধ্রুবক কত আছে? 1 আছে, তার মানে 1। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু গ্রাফ আঁকা শিখি। তারও এটা বুঝছেন। আচ্ছা, এখন আমরা আসবো y ইকুয়ালস টু a sin x, এটার গ্রাফটা কি হবে? দেখো, এটা যেহেতু সাইন সেহেতু মূল বিন্দু থেকে শুরু হবে, যেহেতু পজিটিভ সেহেতু উপরের দিকে যাবে, তাহলে এইরকম হবে গ্রাফটা। আর এই যে অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউডটা এখন কত হবে? a। সাইনের আগে যে কনস্ট্যান্টটা আছে সেটা হয় সাইনের গ্রাফের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে কি? যে কোনো একদিকে সাইনের যে সর্বোচ্চ মানটা হয় সেইটা। এখন যদি আমরা দেখি y ইকুয়ালস টু মাইনাস a sin x, এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফটা হবে এইরকম। যেহেতু সাইন আছে সেহেতু মূল বিন্দু থেকে শুরু হবে, আর সাইনের আগে মাইনাস আছে, তার মানে প্রথমে নিচের দিকে যাবে, তারপরে উপরে যাবে, তারপরে নিচে, উপরে, এইভাবে চলতে থাকবে। আর এই ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা কত হবে? a। সাইনের আগে কনস্ট্যান্ট কত আছে? a, তাহলে অ্যামপ্লিটিউড কত হবে? a। তোমরা পড়ছো না সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1 না? তাহলে যখন আমরা শুধুমাত্র সাইন এক্স আঁকতাম, দেখো যখন আমরা শুধু সাইন এক্স আঁকতাম, এর আগে কত ছিল? 1। তাহলে 1 ইন্টু সাইন এক্স, সাইন এক্স এর সর্বোচ্চ মান কত? 1। তাহলে 1 ইন্টু 1 হয়ে এই অ্যামপ্লিটিউডটা কত হইতো? 1 হইতো। কিন্তু এখন আমার কত আছে? a আছে, তাহলে সাইনের সর্বোচ্চ মান যদি হয় কত? 1, তাহলে আমার y এর সর্বোচ্চ মান কত আসছে? a ইন্টু 1, তাহলে আমাদের সর্বোচ্চ মান আসবে a। সহজ জিনিস। কোনো সমস্যা আছে এখানে? এই গ্রাফগুলো বুঝতে কারো কোনো সমস্যা আছে? যে y ইকুয়ালস টু sin ax, y ইকুয়ালস টু মাইনাস a sin x, সরি y ইকুয়ালস টু a sin x, y ইকুয়ালস টু মাইনাস a sin x, এরকম যদি গ্রাফ থাকে তাহলে আঁকতে পারবো সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। জি ভাইয়া পারবো। তোমরা কি এগুলো ম্যাথে পড়ছো? গ্রাফের চিত্র আঁকা, বিভিন্ন ধরনের গ্রাফ, আর কি ফাংশনের গ্রাফ 8.3 তে মনে হয় মনে করো না। করছিলাম ভাইয়া, করবো এককালে। t ইকুয়ালস টু 0 সময়ে আমাদের সমীকরণটা কি ছিল? y ইকুয়ালস টু মাইনাস 2a sin kx, ঠিক আছে না? t ইকুয়ালস টু 0 সময়ে আমাদের ছিল y নেট ইকুয়ালস 2a sin kx। তাহলে আমরা এটা গ্রাফ আঁকার চেষ্টা করি। তাহলে এর গ্রাফটা কেমন হবে? এটা গ্রাফটা হবে কি? দেখো সাইনের আগে মাইনাস আছে, সেহেতু মূল বিন্দু থেকে শুরু হয়ে প্রথমে নিচের দিকে যাবে, তারপরে এইভাবে চলতে থাকবে। আচ্ছা দেখো, তাহলে t ইকুয়ালস টু 0 সময় y ইকুয়ালস টু মাইনাস 2a sin kx,
তাহলে এটা আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি। গ্রাফটা কেমন হবে? প্রথমে মূল বিন্দু থেকে শুরু হবে, তারপরে নিচের দিকে যাবে, তারপরে উপরের দিকে যাবে, তারপরে নিচের দিকে, এইভাবে আর কি চলবে। ঠিক আছে না? আর এই ক্ষেত্রে এই যে অ্যামপ্লিটিউডটা অর্থাৎ এইটুক এইটুক কি হবে? 2a হবে না? বা এইটুক কি হবে? 2a। তাহলে এই গ্রাফটা সবার বোঝা গেছে? তার মানে ধরো আমাদের যে ওয়াই আই ছিল এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর ওয়াই আর ছিল মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এই দুইটা তরঙ্গ যদি পরস্পরের উপরে আপতিত হয়, ঠিক আছে, আপতিত হইল, আর টি ইকুয়ালস টু 0 সময় তুমি কি করলা? তার একটা ছবি তুললা, তাহলে তার ছবিটা কেমন আসবে? এইরকম আসবে। এই অক্ষ বরাবর কি এক্স বা কণার অবস্থান, আর এই অক্ষ বরাবর কি ওয়াই বা কণার সরণ। হ্যাঁ সাকিব বলো। না ভাই, মোবাইল একটু ডিস্টার্ব করতেছিল। এখন ঠিক হয়েছে? জি ভাই, ঠিক আছে। আচ্ছা দেখো আমি আবার বলি, তাহলে টি ইকুয়ালস টু 0 সময় কি ওয়াই ইকুয়ালস টু, অর্থাৎ ওয়াই মানে আচ্ছা আমরা এখানে বলতেছি ওয়াই নেট অর্থাৎ লব্ধি সরণটা মাইনাস 2a sin kx। তাহলে এটার গ্রাফটা কেমন হবে? মূল বিন্দু থেকে শুরু হবে, প্রথমে নিচের দিকে যাবে, তারপর উপরের দিকে যাবে, তারপর আবার নিচে, তারপর আবার উপরে, এইভাবে চলবে আর কি। আর এইখানে যে অ্যামপ্লিটিউডটা সেটা কি হবে? সাইনের আগে ধ্রুবকটা কি আছে? 2a। তাহলে এই গ্রাফের অ্যামপ্লিটিউড হবে 2a। এইটুক 2a, এইটুক 2a, এইটাও কি 2a, এইটাও 2a। ঠিক আছে? তাহলে এটা কি y ইকুয়ালস টু 0 সময়ে, আচ্ছা y ইনসিডেন্ট আর y রিফ্লেক্টেড পরস্পরের উপর আপতিত হইলো, আর টি ওই সময় তুমি কি করলা? টি ইকুয়ালস টু 0 সময় একটা ছবি তুললা, অর্থাৎ তুমি যখন আসলা তখন ছবি তুললা, তাহলে এরকম একটা ছবি তুমি পাবা। এক্ষেত্রে কিন্তু সময়টা ধ্রুবক হয়ে আছে, কিন্তু কণাগুলোর অবস্থান কি ভিন্ন ভিন্ন অবস্থানে আছে। এটা হচ্ছে অবস্থান বনাম কণার সরলরেখ চিত্র। এখন দেখো y ইকুয়ালস টু টি বাই সময় t ইকুয়ালস টু টি বাই 4 সময় y ইকুয়ালস টু 0, এইটার গ্রাফটা কেমন হবে? y ইকুয়ালস টু 0 এটা কি নির্দেশ করে? x অক্ষ নির্দেশ করে না? y ইকুয়ালস টু 0 মানে কি x অক্ষ। তার মানে তুমি কণার অবস্থানের মান অর্থাৎ x এর মান যাই বসাও না কেন, সরণের মান কত? 0। দেখো আমরা এর আগে যে অগ্রগামী তরঙ্গ পড়ছি সেইখানে কি এরকম কোনো কিছু আসছিল? কোন কণা উপরে থাকতো, কোন কণা সাম্য অবস্থানে থাকতো, কোন কণা নিচে থাকতো, এক এক সময় এক একটা উপরে নিচে যেত, কিন্তু সবগুলো একসাথে সাম্য অবস্থানে। এরকম কি কখনো হয়েছে? বলতো রাশেদ। অগ্রগামী তরঙ্গে কিন্তু এরকম কোনো সময় হয় নাই, ঠিক না? কোনো সময় উপরে থাকতো কোনো কণা, বা কোনো কণা নিচে থাকতো, কোনো কণা সাম্য অবস্থানে থাকতো। কিন্তু দেখো ওয়াই টি ইকুয়ালস টু টি বাই 4 সময়ে তুমি যে ছবিটা তুললা, তুমি ছবি তুললে দেখো কি সবগুলো কণা সাম্য অবস্থানে আছে। তাহলে এটা কি স্থির তরঙ্গের ক্ষেত্রে একটু ভিন্ন রকম, তাহলে একটু ভিন্নতা আসতেছে আস্তে আস্তে। ঠিক আছে না? এটা এটা বুঝতে পারছো তো? ওয়াই ইকুয়ালস টু 0 মানে কি এক্স এর মান তুমি যাই বসাও ওয়াই এর মান কত আসবে? 0 আসবে। তাহলে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান 0, অর্থাৎ এটা এক্স অক্ষ নির্দেশ করতেছে। তার মানে সবগুলা কণা এই সময় কোন অবস্থানে আছে? সাম্য অবস্থানে আছে। সবগুলা কণার ওয়াই কত? 0, অর্থাৎ সবগুলা কণা সাম্য অবস্থানে আছে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে যে এই কণাটা এইখানে কি অবস্থায় ছিল? সাম্য অবস্থানে ছিল। এইখানেও কি অবস্থায় আছে? সাম্য অবস্থানে আছে। এই কোণাটা এইখানে সাম্য অবস্থানে ছিল, এইখানেও কি সাম্য অবস্থানে আছে। এই কোণাটা এইখানে সাম্য অবস্থানে ছিল, এইখানেও সাম্য অবস্থানে আছে। এই কোণাটা এইখানে কি অবস্থানে ছিল? বিস্তার 2a এই বিস্তার ছিল, এখন কত? 0। তার মানে টি ইকুয়ালস টু 0 সময় থেকে টি ইকুয়ালস টু টি বাই 4 এই সময়ের মধ্যে সে নিচ থেকে সাম্য অবস্থানে চলে গেছে। দেখো এই সবগুলো কণা কিসে ছিল? নিচে ছিল আর কি, সাম্য অবস্থান থেকে নিচে ছিল। খেয়াল করো আমার কথাটা সবাই বুঝতেছে তো? আমি তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করাই দিচ্ছি। দেখো যখন টি ইকুয়ালস টু 0 ছিল তখন এই এই কণাগুলা সাম্য অবস্থান থেকে নিচে ছিল। যখন
টি ইকুয়ালস টু টি বাই 4 তারা সবাই কি আবার সাম্য অবস্থানে, অর্থাৎ তারা সবাই নিচ থেকে উপরে উঠে গেছে। টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু টি বাই 4 এই সময়ের মধ্যে তারা নিচ থেকে উপরে উঠে গেছে। কোনগুলা? এই যে এই কণাগুলা। আর এরা সাম্য অবস্থানেই ছিল, এইখানেও সাম্য অবস্থানেই আছে। এই কণাটা এই সাম্য অবস্থানেই ছিল, এখনো কি সাম্য অবস্থানেই আছে। এই কণাটা তখনও সাম্য অবস্থানে ছিল, এখনো কি সাম্য অবস্থানে আছে। কিন্তু এই যে দেখো তো, এই কণাটা কোথায় ছিল? উপরে ছিল। এ কি করছে? নিচে নেমে গেছে। এই কণাটাও কি ছিল? সাম্য অবস্থান থেকে উপরে ছিল, এও কি নিচে নামছে। এই কণাটাও সাম্য অবস্থান থেকে উপরে ছিল, এও কি নিচে নামছে। তাহলে এইগুলা কোথায় ছিল? উপরে ছিল, এগুলো উপর থেকে নিচে নামছে। আচ্ছা দেখো তাহলে জিনিসটা কিরকম হইতেছে, আমার হাতটা একটু খেয়াল করো। এই যে এরকম ছিল, ঠিক না? টি ইকুয়ালস টু 0 সময় এরকম ছিল, আর টি ইকুয়ালস টি বাই 4 সময় সবাই এরকম সাম্য অবস্থান, নিচের গুলো এরকম উপরে উঠে আসছে আর উপরে গুলো নিচে নেমে আসছে, ঠিক আছে না? এরকম ছিল, এরকম হয়ে গেছে। বুঝতে পারছো সবাই জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এই সময়ের মধ্যে জিনিসটা এইরকম হয়ে গেছে। তাহলে এই পাশের গুলো আমি আর দেখাইলাম না, এই পাশের গুলো কি একই অবস্থা না? এই পাশের ক্ষেত্রেও আমি এইটা কিন্তু একটা ফুল তরঙ্গ, ঠিক না? এটাতে যা হবে বাকি পাশের গুলোতে কি হবে তাই হবে। তাহলে এই পাশের গুলোর ক্ষেত্রেও এরকম ছিল, এরকম সোজা হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা পরে দেখি। এখন আমরা তারপরে কোন সময় নিছিলাম? টি ইকুয়ালস টু টি বাই 2। টি ইকুয়ালস টু টি বাই 2 সময়ে y এর সমীকরণ কি ছিল? y ইকুয়ালস টু 2a sin kx। তাহলে এটার আমরা লেখচিত্র আঁকি। এটার লেখচিত্র কেমন হবে? যেহেতু সাইন সেহেতু মূল বিন্দু থেকে শুরু হবে, আর যেহেতু পজিটিভ সেহেতু উপরের দিকে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এটা হচ্ছে y ইকুয়ালস টু 2a sin kx। তাহলে এই ক্ষেত্রে যে এই অংশটুকু কি 2a, আবার এই অংশটুকু কি 2a, এই অংশটুকু কি 2a, ঠিক আছে? তাহলে দেখো টি ইকুয়ালস টু টি বাই 4, তার চেয়ে টি বাই 4 সময় পরে, অর্থাৎ টি বাই 2 সময়ে, টি ইকুয়ালস টু টি বাই 4 সময়ের চেয়ে টি বাই 4 সময় পরে, অর্থাৎ টি বাই 2 সময় তখন তুমি ছবি তুললা, তখন ছবিটা আসলো কি এইরকম। তার মানে টি বাই 2 সময় কণাগুলো এইরকম ছিল, আর টি বাই 4 সময় হয়ে গেল কি এইগুলো আবার উপরে চলে গেল। এই যে এই কণাগুলো কি হয়েছে? যে সাম্যাবস্থানে ছিল এইগুলা, এগুলোর নিচ থেকে কোথায় আসছিল? সাম্যাবস্থানে আসছিল। আবার এই করলো কি উপরে চলে গেল। দেখো এরা আবার কি করলো? উপরে চলে গেল। এরা হলো উপরে চলে গেল, কিন্তু এই যে এই কণাটা এ যে সাম্যাবস্থানে ছিল, এই সাম্যাবস্থানেই আছে। আবার এই যে এই কণাটা এই প্রথমে সাম্যাবস্থানে ছিল, এর পরেও সাম্যাবস্থানে ছিল, আবার এখনো কি সাম্যাবস্থানে আছে। আবার এই কণাগুলো কি উপরে ছিল, আর টি বাই 4 সময় তারা সাম্যাবস্থা আসছিল, তারপর এরপরে কি আবার তারা নিচে চলে গেছে। এগুলো হচ্ছে আবার নিচে চলে গেছে। তাহলে ঘটনাটা কি হলো দেখো, তুমি প্রথম যখন ছবি তুললা টি ইকুয়ালস টু 0 সময়ে, তখন ছিল কি এইরকম। তারপরে টি ইকুয়ালস টু টি বাই 4 সময় তার এভাবে আবার সবাই সাম্য অবস্থানে আসলো। আবার টি ইকুয়ালস টু টি বাই 2 সময় এইগুলো আবার উপরে চলে গেল, এইগুলো আবার নিচে নেমে আসলো। বুঝতে পারছো ঘটনাটা? আমি তোমাদেরকে আর কি গিফ ফাইল দেখাবো, আর কি অ্যানিমেশনও দেখাবো। এখন আর কি ঘটনাটা কি হইতেছে আর কি বুঝতে পারতেছো সবাই? এই কণাগুলো কিন্তু সাম্য অবস্থান থেকে সরতেছে না, এরা অল টাইম সাম্য অবস্থানে আছে। এই যে এ এ এ, ঠিক আছে না? হুম, আচ্ছা তাহলে এর পরের চিত্রটা আমরা দেখি। আর কি চিত্রগুলো বুঝতেছো সবাই? একটু রেসপন্ড করো সবাই, চিত্রগুলো বুঝতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। জি আমি ভাইয়া, বোঝা যাচ্ছে। তরঙ্গ স্থির তরঙ্গের সমীকরণ পড়াইতে কিন্তু 2 মিনিট লাগবে না, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা স্থির তরঙ্গ জিনিসটা একটু ফিল করো, যিনি আসলে কি ঘটনা ঘটতেছে সবার ভিতরে, মাথার ভিতরে কি ভিডিওটা আর কি ক্যাপচার করার চেষ্টা করো, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবা যে আমি বুঝতেছি না। এখন দেখো টি ইকুয়ালস টু 3t/4, অর্থাৎ t/2 এর চেয়ে t/4 সময় পরে, তখন আমাদের y কত আসছিল? y ইকুয়ালস টু 0। তার মানে এখনো কি সবগুলা কণা আবার সাম্য অবস্থানে চলে আসছে, ঠিক আছে না? সবগুলা কণা এখন কি অবস্থায় আছে? সাম্য অবস্থানে আছে। আচ্ছা এটা আমি আর ব্যাখ্যা করতেছি না, এর পরেরটাতে যাই। টি ইকুয়ালস টু টি সময়ে তখন y ইকুয়ালস টু কি আসছিল আমাদের? -2a sin kx। এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফটা এই যে প্রথমটার মতো, অর্থাৎ দেখো সাম্য অবস্থান থেকে এই কণাগুলো আবার নিচে নেমে গেল।
আর এই কণাগুলো আবার উপরে উঠে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো এই সব সময়, দেখো প্রত্যেকটা সময়ে এই কণাটা সরণ সব সময় শূন্য হইতেছে, ঠিক না? আমার কথাটা বুঝতে পারছো সবাই? আমার কি ইটা দেখতে পারতেছো না সবাই? এই কণাটা সরণ সব সময় কত? শূন্য, ঠিক না? সময় যাই হোক এর সরণ সবসময় শূন্য, এ কোনো দিকে যাইতেছে না। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতেছে সবাই? তার মানে এই যে এই কণাটা অর্থাৎ এক্স ইকুয়ালস টু শূন্য অবস্থানে যে কণাটা আছে তার সরণ সবসময় কত হইতেছে? শূন্য হইতেছে। অর্থাৎ সে ওই জায়গা থেকে নড়তেছেই না, সময় যাই হোক না কেন সে সেইখানে বসে আছে। আবার এই কণাটা যে আছে এও কি এই জায়গা থেকে নড়তেছে না, এ অল টাইম এই জায়গায় বসে আছে, এ অল টাইম এই জায়গায় বসে আছে, সে এই জায়গা থেকে সরতেছেই না। সে এতই ঘাটতে তার উপর দুইটা তরঙ্গ আপতিত হইতেছে, সে সে এতই অলস। হ্যাঁ সে এইখানেই বসে আছে। এই কণাটাও কি এখানেই বসে আছে, এই কণাটাও এখানে বসে আছে, এই কণাটা ওই সাম্যাবস্থানে বসে আছে, এই কণাটাও সাম্যাবস্থানে বসে আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এই অবস্থানের যে কণাটা, এই কণাটা কি একবার সবচেয়ে নিচে যাচ্ছে অর্থাৎ 2a অবস্থানে যাচ্ছে, আবার কি সবচেয়ে উপরে যাচ্ছে। আচ্ছা দেখো সবচেয়ে নিচে ছিল, সে আবার সাম্যাবস্থানে আসছে, আবার সবচেয়ে উপরে গেল, আবার সে সাম্যাবস্থানে আসলো, আবার সে সবচেয়ে নিচে গেল। তাহলে দেখো তো এই যে এই কণাটা আমি একটু বড় করে দেখালাম কিন্তু আসলে ছোট হবে, এই কণাটা সবচেয়ে নিচে যাচ্ছে। দেখো এই যে বিস্তার হচ্ছে, এই যে 2a বিস্তারে দুলতেছে আর কি, এই 2a বিস্তারে এখানে যাচ্ছে, তারপর আবার সাম্যাবস্থানে আসতেছে, তারপর আবার উপরের দিকে যাচ্ছে, আবার সাম্যাবস্থানে আসতেছে, আবার সে 2a পরিমাণ নিচে যাচ্ছে। কিন্তু এর এই যে এই কণাটা দেখো এ কিন্তু এই যে এই পরিমাণ নিচের দিকে যাচ্ছে, ঠিক না? তারপরে সে কি হইতেছে নিচের থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে, সাম্যাবস্থানে আসলো, তারপর সে এইখান থেকে আবার উপরে উঠলো। সে কিন্তু 2a বিস্তার নিয়ে স্পন্দিত হইতে পারতেছে না, তার বিস্তার কিন্তু 2 এর চেয়ে কম। তোমরা তো ছবিতে বুঝতে পারতেছো, ঠিক না? এই যে এইখানের যে কণাটা আছে এ কি এই 2a বিস্তার নিয়ে দুলতেছে, কিন্তু এই কণাটা কি তার চেয়ে কম বিস্তার নিয়ে দুলতেছে। আবার এই কণাটা কি তার চেয়ে কম বিস্তার নিয়ে দুলতেছে, এ কিন্তু সবচেয়ে নিচে কি পরিমাণ যাচ্ছে? এই যে এই পরিমাণ যাচ্ছে। আবার সবচেয়ে উপরে কি পরিমাণ যাচ্ছে? সবচেয়ে উপরেও এই পরিমাণ যাচ্ছে। আর এ তো যাইতেই আছে না, এ তো এইখানেই বসে আছে। দেখো এই কণাটা সবচেয়ে নিচে যাচ্ছে আবার সবচেয়ে উপরে উঠতেছে, ঠিক আছে? আর এইখানে কি এই যে আমি এক হাত বড় মনে করে এইটা আর এক হাত মনে করে এইটা, এই দুই সাইডে কণাটা কি এইখানেই বসে আছে, আর মাঝখানে কণাটা কি সবচেয়ে উপরে যাচ্ছে সবচেয়ে নিচে নামতেছে। তার সাইডের গুলো কি তার চেয়ে একটু কম নিচে যাচ্ছে উপরে উঠতেছে, তার সাইডের গুলো তার চেয়ে একটু কম নিচে যাচ্ছে উপরে উঠতেছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো জিনিসটা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। দেখো আমরা এর আগে দেখছিলাম কি যে তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা কণার কিন্তু এ বিস্তার নিয়ে দুলতে পারতো, প্রত্যেকটা কণার একই সময় এ বিস্তার হইতো না, কিন্তু সে কোনো না কোনো এক সময় তার এ বিস্তারটা পাইতো, তার সরণ কোনো না কোনো এক সময় এ হইতো, ঠিক আছে না? মনে আছে তো তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা কণার কোনো না কোনো এক সময় সরণ কি হইতো? এ হইতো, অর্থাৎ কোনো না কোনো এক সময় সে বিস্তার অবস্থানে যাইতে পারতো। কিন্তু দেখো এই কণাটা সে সব সময় কি সে কি একবার বিস্তার অবস্থানে যাইতে পারতেছে, আবার তার কি বিপরীত দিকে বিস্তার একবার 2a অবস্থানে যাইতেছে, অর্থাৎ মূল তরঙ্গের যে বিস্তার ছিল তার চেয়ে দ্বিগুণ বিস্তার হয়ে গেছে। তার মূল তরঙ্গের আমাদের বিস্তার ছিল কত? এ না, কিন্তু এখানে হয়ে গেছে কি 2a, সে মূল তরঙ্গের যে দ্বিগুণ বিস্তার নিয়ে দুলতেছে। কিন্তু এই পাশের যে কণাটা আছে সে কিন্তু এই কণাটার সমান বিস্তার নিয়ে দুলতে পারতেছে না। তাহলে বলা যায় যে স্থির তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা কণা সরল সন্ধিত স্পন্দনে থাকে, কিন্তু তাদের বিস্তার আলাদা আলাদা থাকে। দেখো প্রত্যেকটা কণার বিস্তার আলাদা আলাদা না? এর বিস্তার 2a, এর বিস্তার ভিন্ন একটা কিছু, 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 আর এর বিস্তার তো শূন্যই, ঠিক আছে না? দেখো একইভাবে এর বিস্তার কি 2a, এর বিস্তার অন্য একটা কিছু, এর বিস্তার অন্য একটা কিছু, এর বিস্তার কত? শূন্য। তাহলে এই স্থির তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা কণা সরল সন্ধিত স্পন্দনে থাকে, কিন্তু তাদের বিস্তার কি থাকে? আলাদা আলাদা থাকে। কোন কোন কণা আছে যাদের বিস্তার কি হয়? মূল যে তরঙ্গ ছিল তাদের বিস্তারের দ্বিগুণ পরিমাণ বিস্তার হয়ে যায়। আবার কোন কোন কণা আছে যাদের বিস্তার কি সব সময় শূন্য, সময় যাই হোক না কেন তাদের বিস্তার কি শূন্য। দেখো
এর বিস্তার কিন্তু এ কিন্তু সবসময় 2a তে থাকতেছে না, কিন্তু তার মানে কিন্তু সে 2a তে যাইতে পারতেছে, অর্থাৎ তার বিস্তার 2a হইতে পারে। আর এর কোন কি তুমি যেই সময় দাও না কেন সে কোনো সময় 2a অবস্থানে যাইতে পারবে না। আর এর তুমি যেই সময় দাও না কেন সে শূন্য অবস্থান থেকে সরবেই না, আর কি শূন্য স্মরণ না তাকে সরবেই না আর কি, সে সবসময় তার স্মরণ কত শূন্য। বুঝা গেছে ঘটনাটা? তাহলে এইরকম ছিল, এরকম হইলো, আবার এরকম হইলো, আবার এরকম হইলো, আবার এরকম হইতেছে। ঠিক আছে, স্থির তরঙ্গটা বুঝতে পারছো সবাই কি হইতেছে এখানে? জি ভাইয়া। আর কি ভিডিওটা সবার মাথায় ঢুকছে? আচ্ছা, আর একটা অ্যানিমেশন দেখো, এই যে এই জায়গাতে দেখো, এই যে স্থির তরঙ্গে এরকম হইতেছে দেখো। আচ্ছা আমি তোমাদেরকে দেখো, এই যে এটা সবাই খেয়াল করো, দেখো দেখো এ কিন্তু সবচেয়ে নিচে যাচ্ছে, আবার সাম্যাবস্থা আসতেছে, সবচেয়ে উপরে যাচ্ছে, আবার সাম্যাবস্থান ভাই আসতেছে। এখানে তো শূন্য হচ্ছে না। কোনটা? এই যে এটার এই আমি যেখানে লাল ই করছি সেটা খেয়াল করো, দেখো দেখো এই যে এখন সবার শূন্য, আবার কি হলো পজিটিভ, আবার সবার শূন্য, আবার এখানে গেল। একটু খেয়াল সবাই বুঝতে পারতেছো? সবাই কি দেখতে পারতেছো এটা? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে কি স্থির তরঙ্গ, বুঝতে পারছো? দেখো আমরা যখন সময় শূন্য ছিল তখন এই যে এই অবস্থানে ছিল, যখন t/4 তারপর আবার t/2 আবার এই যে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা আমি আসতে, এটা হচ্ছে সময় যখন শূন্য। ঠিক আছে, আচ্ছা এইভাবে কি করা যাচ্ছে না, এটা একটু পার হয়ে গেছে বুঝছো, এটা t/2 সময়ের চেয়ে t/4 সময়ের চেয়ে একটু পরে, আর এটা আরেকটু পরে, এটা হচ্ছে 3t/4 সময়। ঠিক আছে, সরি, তাহলে কি ঘটতেছে সবাই বুঝতে পারতেছো তো? এখানে আমি তোমাদেরকে যে জিনিসটাকে গ্রাফের মাধ্যমে বিভিন্ন সময় ভাগ করে দেখাইছি, এখানে কি একসাথে চলতেছে আর কি, সেটা সময় তো পরিবর্তন হইতেই আছে। এখানে আরো আর কি বিস্তারিত দেখো, দেখো আরেকটা গ্রাফ দেখানো হয়েছে, যখন t=0 সময় তখন এই যে দেখো এই গ্রাফ আসছিল আমাদের, যখন t/4 সময় হয় তখন দেখো এই এই কোণা এই গ্রাফটা কি একটু উপরে উঠে গেছে, অর্থাৎ এইখানে চলে আসছে। ঠিক আছে, তখন তার মানে কি এই নিচের কোণাগুলো উপরের দিকে যাচ্ছে, আর এইগুলো এটা কোথায় নেমে আসছে, এখানে নেমে আসছে, মানে ওই উপরের গুলা নিচের দিকে নামতেছে। ঠিক আছে, তারপরে দেখো t/4 সময়ে সবগুলা কি হয়ে গেছে, সাম্য অবস্থানে চলে আসছে। তারপরে 3t/8 সময়ে দেখো এগুলো সাম্য অবস্থান আছে, এগুলো এখন সাম্য অবস্থান থেকে উপরের দিকে যাচ্ছে। তারপরে t/2 সময় তারা একদম এইখানে পৌঁছে গেছে। তারপরে আবার কি তারা এখন নিচের দিকে নামবে, আবার সাম্য অবস্থানে আসলো। আমরা যদি শুধু এইটুক কল্পনা করি, দেখো এই অংশটুক দেখো, সবার নিচে ছিল, তারা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, সাম্য অবস্থানে আসলো, তারপর আবার তারা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এই যে এটি সর্বোচ্চ উপরে পৌঁছাইলো, তারপর আবার কি নিচের দিকে নামবে, নিচের দিকে নামতেছে, আবার সাম্য অবস্থানে চলে আসছে, তারপরে কি আবার কি নিচের দিকে যাবে। তাহলে দেখো নিচের দিকে যাচ্ছে, সাম্য অবস্থানে আসতেছে, উপরে উঠতেছে, আবার এরকম হইতেছে আর কি, এরকম এরকম দুলতেছে আর কি, সামনের দিকে আগাচ্ছে না। কিন্তু দেখো তরঙ্গ কি সামনের দিকে আগাইতেছে? তরঙ্গ কিন্তু এইভাবে এইভাবে এখানের মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে স্থির তরঙ্গ কি একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে, এই তরঙ্গ সামনের দিকে আগায় না, এই জন্য আমরা বলছি এটাকে কি স্থির তরঙ্গ। আর অগ্রগামী তরঙ্গ কি হইতো, সামনের দিকে আগাইতে থাকতো সব সময়। এই যেটা দেখো অগ্রগামী তরঙ্গ, এদিকে আরেকটা অগ্রগামী তরঙ্গ, আর এই দুইটা মিলে তৈরি করছে কি একটা স্থির তরঙ্গ। আচ্ছা আবার একটু এখানে ফিরে আসি, দেখো এই যে যে বিন্দুগুলা আছে আর কি, যেই অবস্থানের কণাগুলা কোনো সময় আর কি সাম্য অবস্থান থেকে দূরে সরে না, সময় যাই হোক না কেন সে সাম্য অবস্থানে থাকবেই, তাদেরকে আমরা বলি নোড বা নিস্পন্দ বিন্দু। একটু একটু এখন এটা কিন্তু অনেক সুন্দর, সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, ঠিক না? কলেজে যদি পড়াই থাকে এই শব্দগুলো শোনার কথা। তাহলে দেখো এই যে যে বিন্দুগুলা
কোনো সময় তাদের সাম্যাবস্থান থেকে সরতেছে না, তাদেরকে আমরা কি বলি? নিস্পন্দ বিন্দু বা নোড। তাহলে দেখো এই যে এই কণাগুলো কি? নোড। আবার কোন কোন কণা সর্বোচ্চ বিস্তার অর্থাৎ 2a বিস্তার নিয়ে দুলতেছে। এই যে এই কণাটা কি? 2a বিস্তার নিয়ে দুলতেছে। আর আবার এই কণাটা কি? 2a বিস্তার নিয়ে দুলতেছে। আবার এই কণাটা কি? 2a বিস্তার নিয়ে দুলতেছে। আবার এই কণাটা কি? 2a বিস্তার নিয়ে দুলতেছে। তাহলে সবগুলো কণাকে 2a বিস্তার নিয়ে দুলতে পারে? পারে না। এই নির্দিষ্ট কিছু কণা 2a বিস্তার নিয়ে দুলতে পারে। আবার নির্দিষ্ট কিছু কণা একদম সাম্যাবস্থানেই থাকে। তাহলে যে নির্দিষ্ট কণাগুলা সবসময় সাম্যাবস্থানেই থাকে তাদেরকে আমরা বলি নোড বা নিস্পন্দ বিন্দু। আর যে কণাগুলা এই সর্বোচ্চ বিস্তারে দুলতে পারতেছে, অর্থাৎ মূল যে তরঙ্গ ছিল তার চেয়ে দ্বিগুণ বিস্তার নিয়ে দুলতে পারতেছে, তাদেরকে আমরা বলতেছি সুস্পন্দ বিন্দু বা এন্টিনোড। ঠিক আছে? এইটা 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 এগুলো হচ্ছে কি? এন্টিনোড বা সুস্পন্দ বিন্দু। আর নোড বা নিস্পন্দ বিন্দু হচ্ছে এইটা এইটা এইটা। আচ্ছা, সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু সবাই বুঝতে পারছো? নোড অ্যান্টিনোড সবাই বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো আমরা এগুলোর অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে তোমাদের জানার কথা, এইখান থেকে যে এই পর্যন্ত দৈর্ঘ্যটা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলতাম কি? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক না? এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ল্যামডা। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ল্যামডা বাই 2। আর এই বিন্দুটা হবে 0। আর এই যে এই বিন্দুটা আছে এটা হবে কি? ল্যামডা বাই 4। তাহলে এটা হবে কি? ভাইয়া পেনের কালারটা চেঞ্জ করেন তো, অনেক বেশি রেড হয়ে গেছে। কালার কি চেঞ্জ করা যায়? আচ্ছা, আমি ওগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, এগুলো মুছে দিই। আমি বুঝতেছো তো তোমরা সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু কি বুঝতে পারছো? আর স্থির তরঙ্গ জিনিসটা কি কি হইতেছে সেটা বুঝতে পারছো তো সবাই? দেখে আমি কি সক্ষম হয়েছি তোমাদেরকে ফিল করাইতে স্থির তরঙ্গ জি জিনিসটা? ভাইয়া। হুম। দেখো জি ভাইয়া। স্থির তরঙ্গের সমীকরণ পড়াইতে 2 মিনিটের বেশি লাগবে না, কিন্তু তোমরা জিনিসটা ফিল করো, বোঝার চেষ্টা করো আর কি, তাহলে আর জিনিসটা আর ভুলবা না। তাহলে দেখো তোমরা নিজেরাই বলতে পারবা না স্থির তরঙ্গ কি সামনের দিকে আগাচ্ছে? সে কিন্তু সামনের দিকে আগাচ্ছে না। এইখানে থেকে উপরের দিকে দুলতেছে, নিচের দিকে যাইতেছে, অর্থাৎ এখানে বসে বসে সে আর কি স্থিতি শক্তি গতি শক্তি খেলা করতেছে আর কি। এইখানের মধ্যেই তার শক্তি আর কি সীমাবদ্ধ আছে, অর্থাৎ শক্তিটা সামনেও যাচ্ছে না পেছনেও যাচ্ছে না, এই জায়গাটুকুর মধ্যে শক্তি সীমাবদ্ধ আছে। এখন দেখো আসলে তরঙ্গ কি করে? শক্তি সরবরাহ কি শক্তি সঞ্চালন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি নিয়ে যায়। স্থির তরঙ্গ কি এই কাজটাই করতেছে না? তারপরে আমরা তার স্থির তরঙ্গ তরঙ্গ বলতেছি, আসলে তো তার তরঙ্গ বলাই উচিত না। তাহলে বলি কেন ভাই? এই যে দুইটা তরঙ্গ মিলে নতুন একটা জিনিস তৈরি করলো। দেখো তাহলে আমি সবুজ কালি দিয়া যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কি? নোড বা নিস্পন্দ বিন্দু। ঠিক আছে না? এটা কত? ল্যামডা। এটা কত? ল্যামডা বাই 2। এইটা কত? 0। আবার এইটা, আবার এইটা, এটা হবে দেখো 3 ল্যামডা বাই 2। এটা হবে 2 ল্যামডা। আর এখানে ছিল কি? নিস্পন্দ বিন্দু। ঠিক না? এটা সরি আমি উল্টা বললাম, এটা ছিল হচ্ছে নিস্পন্দ বিন্দু বা নোড, আর এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোড। এটা এটার স্থানাঙ্ক কত? ল্যামডা বাই 4। আবার এটাও কি? দেখো বুঝতে পারতেছো তো? এইখানে যে কণাগুলো আছে তারা কিন্তু কি 2a বিস্তার নিয়ে দুলতে পারতেছে, অন্য কোন কণার বিস্তার কিন্তু 2a হইতে পারতেছে না। দেখো এটা হবে 3 ল্যামডা বাই 4। এটা হবে
5 ল্যামডা বাই 4, এইটা হবে 7 ল্যামডা বাই 4। আচ্ছা, দেখো তাহলে সুস্পন্দ বিন্দু কোথায় কোথায় পাইতেছি আমরা? সুস্পন্দ বিন্দু মানে হচ্ছে যে যে সর্বোচ্চ বিস্তার নিয়ে তুলতে পারে, যখন কণার অবস্থান ল্যামডা বাই 4 হয়, অথবা 3 ল্যামডা বাই 4 হয়, অথবা 5 ল্যামডা বাই 4 হয়, অথবা 7 ল্যামডা বাই 4 হয়, তখন আমরা কি পাচ্ছি? সুস্পন্দ বিন্দু পাচ্ছি। আবার নিস্পন্দ বিন্দু কখন পাচ্ছি? যখন কণার অবস্থান 0 হয়, কণার অবস্থান ল্যামডা বাই 2 হয়, কণার অবস্থান ল্যামডা হয়, কণার অবস্থান 3 ল্যামডা বাই 2 হয়, আবার কণার অবস্থান 2 ল্যামডা হয়। ঠিক আছে না? বুঝতে পারছো জিনিসটা? প্রশ্ন আছে কারো কোনো? জি। বলো। না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই অবস্থানগুলো মুখস্থ করে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ এই সুস্পন্দ এই বিন্দুগুলো কখন আসবে? যখন যখন আর কি স্থির তরঙ্গটা এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আর মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এই দুইটা তরঙ্গের সমন্বয়ে যদি একটা স্থির তরঙ্গ তৈরি হয়, তখন এগুলো সুস্পন্দ বিন্দু থাকবে। আমরা আগামী দিন দেখবো যে সুস্পন্দ বিন্দুর অবস্থান চেঞ্জ হতে পারে, ঠিক আছে? স্থির তরঙ্গের অনেক রকমের সমীকরণ হইতে পারে। তরঙ্গের সমীকরণ আমরা বলছি না, অনেক রকম হইতে পারে। সাইনের জায়গায় কজ আসতে পারে, ঠিক আছে না? তাহলে দেখো এখানে যদি সাইনের জায়গায় কজ আসতো, তখন কিন্তু ওইটা অন্যরকম হয়ে যেত, ঠিক আছে? তোমরা শুধু এইটুকু দেখো, দুইটা পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 2। সরি, এটা আমি কি দেখলাম? নিস্পন্দ বিন্দু। পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যে, আচ্ছা সব পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 2। দেখো 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা বাই 4, তার মানে কি পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। আবার পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 2। এটুকু মনে রাখো, পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2, পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2। আর পরপর একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দেখো, একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু, ল্যামডা বাই 2 মাইনাস ল্যামডা বাই 4, তার মানে ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4। তাহলে এই তিনটা মান মনে রাখো, যে এই অবস্থানে ল্যামডা বাই 2 অবস্থানে সবসময় নিস্পন্দ বিন্দু আসবে 0 ল্যামডা বাই 2 ল্যামডা 3 ল্যামডা বাই 2, এরকম না, ঠিক আছে? অনেক সময় দেখবা যে ল্যামডা বাই 4 অবস্থানেও নিস্পন্দ বিন্দু আসতে পারে। সেটা তরঙ্গের সমীকরণের উপর নির্ভর করবে, স্থির তরঙ্গের সমীকরণের উপর নির্ভর করবে, ঠিক আছে? যদি স্থির তরঙ্গটা, যে আমরা এখন সমীকরণে যাই নাই, এই কারণে আমি বলতেছি না, যে যদি আর কি স্থির তরঙ্গ, যে দুইটা তরঙ্গ সমন্বয়ে তৈরি হইছে, তারা যদি কি হয়, এ ওয়াই ইকুয়ালস টু, একটা যদি হয় এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, আর একটা যদি হয় মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, আমরা আর কি যে দুইটা সমীকরণের মাধ্যমে আসলাম, তাহলে এইটা হবে, ঠিক আছে? তাহলে এই অবস্থানে সুস্পন্দ বিন্দু, এই অবস্থানে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। যদি এরকম না হয়, হইলো কি, ধরো ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর একটা তরঙ্গ ছিল এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, তাহলে কিন্তু এই অবস্থানটা আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? সবাই বলো। ল্যামডা বাই ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2। আর পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই ল্যামডা 2। বাই 4। আর পরপর একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4, ল্যামডা ঠিক বাই আছে? 4। হ্যাঁ, এটা মনে রাখবা, এটা সবসময় সত্য হবে। পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2, পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2, আর পরপর একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 4, ঠিক আছে? এইটুক মনে রাখো, তাইলেই হবে। আর সুস্পন্দ বিন্দু বা অ্যান্টি নোট, নিস্পন্দ বিন্দু বা নোট, সবাই আশা করি বুঝতে পারছো, এবং তরঙ্গটাও সবাই বুঝতে পারছো, স্থির তরঙ্গ আর কি, সবাই বুঝতে পারছো, ঠিক আছে? দেখো এখানে আরেকটা অ্যানিমেশন দেখানো হয়েছে একই। দেখো সবুজ
রং দিয়ে একটা তরঙ্গ দেখানো হয়েছে, আর নীল রং দিয়ে আরেকটা অগ্রগামী তরঙ্গ দেখানো হয়েছে, আর লালটা হচ্ছে স্থির তরঙ্গ। ঠিক আছে, লালটা হচ্ছে দেখো স্থির তরঙ্গ। লালটা কিন্তু সামনের দিকে যাচ্ছে বা পিছনের দিকে যাচ্ছে না, এটা এখানে থেকে উপরে নিচে দুলতেছে। এই শক্তিটা এইখানে সীমাবদ্ধ থাকতেছে, একবার কাইনেটিক এনার্জি একবার পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হইতেছে আর কি। এরকম নিজেরা নিজেরা কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি খেলতেছে আর কি, শক্তি আর পাশে আর ট্রান্সফার করতেছে না। আচ্ছা দেখো, এখন আমরা তাহলে স্থির তরঙ্গের সমীকরণটা একটু দেখার চেষ্টা করি। সবসময় তো এভাবে আলাদা আলাদা ভাবে গ্রাফ আঁকা করা যাবে না, সমীকরণটা দেখার চেষ্টা করি। সমীকরণটা কি হবে দেখো, ওয়াই আই ছিল আমাদের a sin ওমেগা t মাইনাস কে এক্স, আর ওয়াই আর ইকুয়ালস টু মাইনাস a sin ওমেগা t প্লাস কে এক্স। এই দুইটা তাহলে যোগ করলে ওয়াই নেট ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস কে এক্স মাইনাস a sin ওমেগা t প্লাস কে এক্স। দুই জায়গা থেকে আমি a কমন নিলাম, তাহলে আমার কি থাকলো sin ওমেগা t মাইনাস কে এক্স মাইনাস sin ওমেগা t প্লাস কে এক্স। এখন দেখো এটাকে বলা যায় না সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। এটার সূত্র তোমরা সবাই জানো, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি? কেউ একজন বলো তো, সাইন সি প্লাস সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র মনে আছে কারো ত্রিকোণমিতি থেকে? দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 ইন্টু কজ সি 2 প্লাস sin 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। অর্থ যেটা আগে বলো আর কি, তুমি যদি সাইন আগে বলো তাহলে কি আগে বলতো সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। ঠিক আছে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে দেখো আমরা এটা করি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি 2, এই 2টা আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে এসে পড়ছি, তাহলে cos c প্লাস d বাই 2, তাহলে c প্লাস d তাহলে ওমেগা t মাইনাস kx প্লাস ওমেগা t মাইনাস প্লাস kx, তাহলে kx kx কাটাকাটি গেল, আর ওমেগা t মিলে হলো কি 2 ওমেগা t, আর নিচে কত ছিল 2 2 2 কাটাকাটি, তাহলে আমাদের আসলে cos ওমেগা t। আর sin c মাইনাস d বাই 2 sin, তাহলে c ওমেগা t মাইনাস kx মাইনাস ওমেগা t প্লাস kx মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে ওমেগা টি কাটাকাটি গেল, তাহলে থাকলো আমাদেরকে মাইনাস 2 কে এক্স। তাহলে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি গেল, তাহলে আমাদের আলটিমেটলি থাকলো সাইন অফ মাইনাস কে এক্স। আর আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাহলে সাইনটা সামনে এসে বললো, মাইনাসটা সামনে এসে বললো, তাহলে আমাদের আলটিমেটলি ওয়াই নেট কি থাকলো, ওয়াই নেট ইকুয়ালস টু 2a sin kx cos ওমেগা টি। এটাই হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ, y ইকুয়ালস টু 2a sin kx cos ওমেগা t। এই আকারের যদি কোনো সমীকরণ থাকে সেটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। তাহলে স্থির তরঙ্গের সমীকরণে দেখো তিনটা অংশ থাকে, এই যে এই অংশটা কি একটা ধ্রুবক থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে sin kx, sin kx, ঠিক আছে না। তাহলে এখানে সাইনের বা কজের সাথে kx থাকবে, এটার সাথে গুণ অবস্থায় কি থাকবে, এখানে আছে cos ওমেগা টি, তাহলে সাইনের সাথে বা কজের সাথে ওমেগা টি থাকবে। তাহলে এই আকারে যদি কোনো সমীকরণ থাকে, একটা ধ্রুবক আছে তার সাথে সাইনের বা কজের kx আছে, তার সাথে আবার সাইনের বা কজের ওমেগা টি আছে, তাহলে এরকম যদি কোনো y ইকুয়ালস টু এরকম যদি কোনো সমীকরণ থাকে, y ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইনটু sin kx cos ওমেগা টি, অথবা y ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট cos kx sin ওমেগা টি, এরকম যদি কোনো একটা সমীকরণ থাকে সেটা কি কিসের সমীকরণ, স্থির তরঙ্গের সমীকরণ। স্থির তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, বোঝা গেছে স্থির তরঙ্গের সমীকরণ। আগামী দিন আমরা স্থির তরঙ্গের আরো কিছু সমীকরণ দেখব, আর স্থির তরঙ্গ এবং এই তরঙ্গের তীব্রতা নিয়ে কয়েকটা অঙ্ক দেখব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।